অবসরপ্রাপ্ত কর্মচারীদের পুনর্নিয়োগ ইস্যুতে সমস্ত বেকার চাকরি প্রত্যাশী ভাই বোন, গ্রাম থেকে মহাকরণ, বেকার থেকে কর্মচারী সবার মাঝে খুব অসন্তোষ বিরাজ করছে। কোশ্চেন একটাই, লক্ষ লক্ষ বেকার থাকার পরও, শিক্ষিত বেকার থাকার পরও বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের চাকরি না দিয়ে অবসরপ্রাপ্ত কর্মচারীদের কেন নতুনভাবে নিয়োগ করা হচ্ছে? সেই শূন্যবোধগুলোর মধ্যে কি বেকার চাকরি সে ভাই বোনদের চাকরি দেওয়া যেত না? এ বিষয়ে প্রশাসনিক অচলাবস্থা এবং পুনর্নিযুক্তি ইস্যুতে কিন্তু খুব অসন্তোষ বিরাজ করছে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাজুইটি প্রদানে এক দফা যে শুনানি ডিভিশন বেঞ্চে হাইকোর্টে সেটা হয়ে গেছে। প্রথম যেটা সিঙ্গেল বেঞ্চের রায় ছিল, অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাজুইটি প্রদান করতে হবে, সেটাই নিয়ম। কিন্তু রাজ্য সরকার এই রায়ের বিপক্ষে ডাবল বেঞ্চে গিয়েছে এবং ডাবল বেঞ্চের নেক্সট শুনানি ডেট বেরিয়ে গেছে। কী রায় বেরিয়ে সেদিকে সবাই তাকিয়ে আছে অঙ্গনওয়াড়ি কর্মচারীরা। কারণ 60 বছর চাকরি করার পরে ন্যূনতম যদি একটা গ্র্যাজুয়েটের অধিকার থেকে যদি বঞ্চিত হয়, তাহলে তারা 22 যাবে কি? না আছে লিভ স্যালারি, না আছে পেনশন, না আছে রেগুলার পে স্কেল। একমাত্র একটা অবলম্বন গ্র্যাজুয়েটি। সেই গ্র্যাজুয়েটের যদি অঙ্গনওয়াড়ি কর্মচারীদের না হয়, তাহলে তাদের জীবন থেকে কিন্তু এই মূল্যবান যে 60 বছর পর্যন্ত তারা সার্ভিস দিয়েছে, তার বিনিময়ে কিন্তু তারা কিছুই পেল না। এখন অবসরপ্রাপ্ত কর্মচারীদের যে ক্ষোভটা উঠে এসেছে, সেটা কিন্তু শুধু যে গ্রাম স্তরে উঠে এসেছে এরকম নয়, মহাকরণে, সেক্রেটারিয়েটে, মন্ত্রিসভায় সব জায়গাতেই কিন্তু অসন্তোষ বিরাজ করছে। কেন বেকার চাকরি সে ভাই বোন থাকতে কেন অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ দেওয়া হবে? একবার দেওয়া হবে ও মেনে নেন। এরকম কর্মচারী হচ্ছে 6বার 7বার পুনর্নিয়োগ পেয়ে গেছে। 2023 সালে চাকরি শেষ, 2026 সাল পর্যন্ত চাকরি করছে। কেন এমনটা হবে? এই শূন্যবোধগুলোতে বেকার চাকরি সে ভাই বোনদের কেন সুযোগটা দেওয়া হবে না? এটা কিন্তু উঠে আসছে নিউজে। এখানে বলা হয়েছে, বছরের পর বছর পুনর্নিয়োগকে হাতিয়ে নেওয়া অফিসারদের ভারে নুজ্জ হয়ে উঠেছে গোটা প্রশাসন। রাজ্য প্রশাসন চলছে এক অদ্ভুত অঘোষিত অচল অবস্থা। অফিসাররা যারা পুনর্নিয়োগতি পাচ্ছে, তারা কিন্তু পেনশন পাচ্ছে, গ্র্যাজুইটি লিভস, সমস্ত বেনিফিট কিন্তু তারা পাচ্ছে। 60 বছর সার্ভিস দিয়েছে। এরপর তাদের আবার বেশি টাকা বেতনে চাকরি না দিয়ে ওই বেতনে দুজন বেকার চাকরি ভাই বোনদের চাকরি দেওয়া যেত যদি রাজ্য সরকার মন্ত্রিসভা সেরকম সিদ্ধান্ত নিত। কারণ রাজ্য সরকারের অনিচ্ছা বা মন্ত্রিসভা অনিচ্ছা সিদ্ধান্ত তো আর নিযুক্তিপ্রাপ্ত হচ্ছে না। সেই ফাইল তো মন্ত্রীর কাছে যাচ্ছে, মন্ত্রিসভা সেক্রেটারি লেভেলে যাচ্ছে, সেখান থেকে তো এটা অ্যাপ্রুভ হচ্ছে, তারপর তো পুনর্নিযুক্তি হচ্ছে। রাজ্য প্রশাসনে চলছে অদ্ভুত অঘোষিত অচল ব্যবস্থা। পুনর্নিযুক্তি হাতিয়ে নেওয়া অফিসারদের বারবার অন্তে বহু অফিসার মর্যাদা সম্পন্ন প্রশাসনিক বড় পদ পাচ্ছে না। প্রশাসনের সিংহভাগ মর্যাদা সম্পন্ন পদগুলি পুনর্নিযুক্তি দেওয়ার সময় ঘটনায় চাকরিতে থাকা অফিসারদের মধ্যে খুব অসন্তোষ বিরাজ করছে। এখানে যারা চাকরিতে আছে, যারা প্রমোশন পাওয়ার যোগ্য ছিল, তারা প্রমোশন পাচ্ছে না, কারণ পুনর্নিযুক্তি পেয়ে নিচ্ছে ওই প্রমোশন পোস্টে একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। সেটাও কিন্তু খুব বিরাজ করছে। শুধু বেকারদের মাঝে যে খুব বিরাজ করছে এরকম নয়, কর্মচারীদের মাঝেও কিন্তু সে খুব বিরাজ করছে। তাদের খুব অসন্তোষে প্রভাব পড়ছে প্রশাসনিক সর্বস্তরে। রুটিন ডিউটি বাইরে কোনো কাজ করছে না। গ্রাম পঞ্চায়েত স্তরে থেকে মহাকরণ সমস্ত বছরের পর বছর পুনর্নিযুক্তির হাতিয়ে নেওয়া অফিসারদের ইস্যুতে চলছে সমালোচনা ঝড়। সর্বস্তরে প্রশ্ন রয়েছে সরকারের ভূমিকা নিয়ে। প্রশ্ন রয়েছে কী রহস্য রয়েছে যে এই বছরের পর বছর একাংশ অফিসারদের পুনর্নিযুক্তি দেওয়া হবে নিয়ে। প্রশ্নটার কারণ হলো, যেসব অফিসারদের চাকরি জীবন বিশেষ কিছু করেছেন এমন নজির নেই, তারাই বছর পুনর্নিযুক্তি পাচ্ছেন। রাজ্যের বিভিন্ন মহলে অভিযোগ গুঞ্জন চলছে, যাদের সঙ্গে মেলার মাঠে অতি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সরকার পরিবর্তন হলো তারাই কৌশলে রাজনৈতিক রং পাল্টে গোটা সরকারের কৌশলে তাদের কুত্তিঘাত করে ফেলে পুনর্নিযুক্তি হাতিয়ে নিচ্ছে। যারা প্রকৃত অর্থে কর্মী, প্রশাসন নজির সৃষ্টিকারী অফিসার চিহ্নিত, তারা বর্তমানে মর্যাদাপূর্ণ পদ থেকে বঞ্চিত, কারণ তারা প্রমোশন পাচ্ছে না। সেই পোস্টে একজন অবসরপ্রাপ্ত কর্মচারী হাতিয়ে নিচ্ছে। তারা বর্তমান সরকার আমলেও কার্যত বঞ্চিত রয়ে গেছে। এই নিয়ে প্রশাসন কার্যত অচল অবস্থা। পুনর্নিযুক্তি হাতিয়ে নেওয়া অফিসারদের চক্রব্যূহে পরে নাজেহাল অবস্থা খুব সরকারের, এবং সরকারের যে সঠিক কাজকর্মগুলো সেগুলো জনসাধারণের কাছে ঠিকঠাকভাবে পুটছে না এই নিয়ম বা এই নীতি নির্ধারণের ফলে। মহাগণ থেকে সর্বত্র গুঞ্জন চলছে, একাংশ অফিসারদের বারবার অন্তে এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা মন্ত্রীদের পর্যন্ত তোয়াক্কা করছে না। সব মিলে পুনর্নিযুক্তি ইস্যুতে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে মহাগণ পর্যন্ত সর্বস্তরে চাকরিত থাকা অফিসার কর্মচারী, বেকার চাকরি সে বাইমন সবার মাঝে একটা খুব বিরাজ করছে। আর প্রায় দিকে টেট পরীক্ষা বা টেট চাকরিপ্রার্থীরা চাকরির জন্য আন্দোলন করছে। পুলিশ কনস্টেবল আন্দোলন করেছিল, জিআরবিটা আন্দোলন করছে, স্পেশালিটি আন্দোলন করছে, ফায়ার সার্ভিস আন্দোলন করেছিল, জেল পুলিশ আন্দোলন করছে, এবং বিভিন্ন দপ্তরে যে নিয়োগের জন্য চাকরি সে ভাই বোনেরা রাস্তায়
আন্দোলন করছে, দপ্তরকে ডেপুটেশন দিচ্ছে, পোস্ট অফিসের সামনে ডেপুটেশন দিচ্ছে, সিটি সেন্টারের সামনে ডেপুটেশন দিচ্ছে। অর্থাৎ যেখানে বেকার চাকরি হচ্ছে ভাই বোনরা চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে, রাস্তায় আন্দোলনে প্রোটেস্ট করছে, সেখানে ওই শূন্যপদগুলোতে কেন বেকার চাকরি ভাই চাকরি দেওয়া যেত না? যদি শূন্যপদ মানে ওই পোস্টগুলো যদি হায়ার পোস্ট হয়, বড় ধরনের যোগ্যতা সম্পন্ন পোস্ট হয়, তাহলে বেকারদের চাকরি দেওয়া যেত না, যাবে না, সেটা জানি। তবে যেই পোস্টগুলোতে অবসরপ্রাপ্ত কর্মচারী চাকরি দেওয়া হচ্ছে, সেই পোস্টগুলোতে প্রমোশন বেস যারা বর্তমানে কর্মচারী আছে তাদের চাকরি দেওয়া হোক, এবং নিচু স্তরের পোস্ট তখন তো খালি হবে, প্রমোশনটা হলে তো নিচু স্তরের পোস্টে খালি হবে, সেখানে তো বেকার চাকরি হচ্ছে ব্যবস্থা চাকরি দেওয়া যেত। আমার এক্সপিরিয়েন্স নেই, আমি যে বেকার চাকরি প্রত্যাশী ভাই বোন, আমার যে এক্সপিরিয়েন্স নেই, আমি পারবো না একজন টিসিএস লেভেলের অফিসারের কাজটা আমি করতে পারবো না, ধরে নিলাম পারবো না। তাহলে যারা গ্রাউন্ড লেভেলে ওই এর থেকে নিচু লেভেলে যে কর্মচারী আছে তাদের প্রমোশন দিয়ে সেই পদটা পূরণ করো, তাহলে নিচু লেভেলের পোস্টগুলো তো খালি হবে, সেখানে তো আমাদের সুযোগটা করে দেওয়া যেত। কারোই তো প্রথম দিন থেকে এক্সপিরিয়েন্স আসেনি, কারোই তো প্রথম দিন থেকে যে এক্সপিরিয়েন্স যে আমি পারবো না এই কাজটা কীরকম সেটা তো সবাই জানে না, আস্তে আস্তে সবাই শেখে। যারা বর্তমান অবসরপ্রাপ্ত কর্মচারী পূর্ণ দিতে পারছে তারাও একদিন নতুন ছিল, তারাও যে এক্সপিরিয়েন্স ছিল ফোল্ডার ছিল এরকম তো নয়। তাহলে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে চাকরি দেওয়া হচ্ছে, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। অর্থ কৃষি দপ্তরের সচিবের দায়িত্বে থাকা অপূর্ব রায়, মুখ্যমন্ত্রী সচিবের দায়িত্বে থাকা পি.কে. চক্রবর্তী, পরিবহন দপ্তরের সচিবের দায়িত্বে থাকা উত্তম কুমার চাকমা, শিক্ষাদপ্তর অধিকর্তা পদে দায়িত্বে থাকা নৃপেন্দ্র চন্দ্র শর্মা, কৃষি দপ্তর সরবিন্দ দাস সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা এল.ডি. লাল, অলিন্দ ভট্টাচার্য সহ একাধিক অফিসার রয়েছে। শুধু সাধারণ প্রশাসনের খুদপুত দপ্তরে চলছে পূর্ণনিযুক্তির মেলা। চিফ ইঞ্জিনিয়ার থেকে উচ্চ পদগুলি অবসরপ্রাপ্ত অফিসার এনে বসিয়ে দেওয়া হচ্ছে। সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পদেও ঢালাও করে অবসরপ্রাপ্তদের পূর্ণনিযুক্তি দেওয়া হচ্ছে। এতে সম্প্রতি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদেও সুপারিনটেন্ডেন্ট পদে পদোন্নতি পাওয়া ইঞ্জিনিয়ার ভালো পোস্টিং পাচ্ছেন না। কার্যত সবগুলো দপ্তরের পূর্ণনিযুক্তি রহস্যময় খেলা চলছে। পূর্ণনিযুক্তি ঘটনায় পেছনে কী রহস্য রয়েছে সে নিয়ে রাজ্যব্যাপী নানা গুঞ্জন রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছে উনি পূর্ণনিযুক্তির বিপক্ষে, উনি পূর্ণনিযুক্তির ব্যাপারটা চাই না। একবার তিনি হস্তক্ষেপও করেছে, এক দুটো পূর্ণনিযুক্তি ফাইলে তিনি ডিনাই করে দিয়েছেন সই না করে, যার জন্য পূর্ণনিযুক্তিটা হয়নি। আমরা আশা করব বর্তমান প্রেক্ষাপটের বাজারে অ্যাটলিস্ট পূর্ণনিযুক্তি বা সেটা যাতে বন্ধ হয়। কিছুদিন আগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, স্টেট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন একটা সম্মেলন ছিল বা একটা তারা সেমিনার ছিল, সেখানে অফিসাররা, ইঞ্জিনিয়ারিং যারা আছে বড় বড় স্যাররা, অফিসাররা কিন্তু পূর্ণনিযুক্তির বিপক্ষে রায় দিয়েছে। তারা কিন্তু নিজেরা শপথ করেছে যে আমরা পূর্ণনিযুক্তি নেব না, আমরা পুনরায় চাকরিতে জয়েন করব না। যদি আমাদের সেই প্রপোজাল আসে, সেই চাকরির যদি আমাদের নিচু লেভেলের গ্রাউন্ড লেভেলের যে স্টাফরা আছে, আমাদের ছোটো ভাই বোনরা আছে, তাদের প্রমোশন দেওয়া হোক, এবং নিচু লেভেলের যে পোস্টগুলো খালে সেগুলোতে বেকার চাকরি ভাই বোনদের সুযোগ দেওয়া হোক, আমরা সেই পূর্ণনিযুক্তি নেব না, সেটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করেছে। শ্রদ্ধা সেলুট জানায় সেরকম অফিসারদের যারা পূর্ণনিযুক্তিকে সাপোর্ট করে না এবং ব্যক্তিগত জীবনে পূর্ণনিযুক্তিকে খেলাপ করে তার বিপক্ষে যায়। আরেকটা যেটা ঘটনা হচ্ছে, অঙ্গনের কর্মীদের গেজেটি ডিভিশন বেঞ্চে এক দফা শুনানি হয়েছে, নেক্সট শুনানি ডেটও বেরিয়ে গেছে। এখানে বিশেষ করে অঙ্গনের কর্মী ও সহায়িকাদের গেজেটি প্রদান নিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে রায় দিয়েছিল যে তাদের গেজেটি প্রদান করা হবে। এরকম রায় কিন্তু শুধু ত্রিপুরা নয়, গুজরাট ও অন্যান্য রাজ্যও কিন্তু অঙ্গনের কর্মীদের গেজেটি প্রদান করে। সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটা কেস আছে, কিন্তু রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের রায়টা মানেনি। সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছে। ডিভিশন বেঞ্চের রিট আপেলে ফলাফলে অধিক আগ্রহে নজর রাখছে অঙ্গনের কর্মী সহায়িকারা। রাজ্যে 1000 অঙ্গনের কর্মী, 20,000 অঙ্গনের 1000 অঙ্গনের কেন্দ্রে 20,000 অঙ্গনের কর্মী সহায়িকা কাজ করছে, যাদের একটাই দাবি, আমরা তো গ্র্যাজুয়েটি আমরা তো দিয়ে পাচ্ছি না, আমরা তো এইচআরে পাচ্ছি না, আমরা তো কর্মচারীদের মতো অন্যান্য যে বেনিফিটগুলো আছে মেডিকেল ভাতা এগুলো পাচ্ছি না, আমাদের বেসিক ইনক্রিমেন্ট পাচ্ছে না, আমাদের একটা লামসাম স্যালারি পাই 5 থেকে 8,000 টাকা। যেহেতু আমাদের স্যালারিটা সংকুচিত, তাই আমরা চাকরি জীবনে কিছুই আমরা জমাতে পারি না বা কিছুই আমরা দিতে পারি না, নিতে পারি না, সেভিংস করতে পারি না। তাই এটলিস্ট চাকরিতে 60 বছর পূর্ণ হওয়ার পর আমাদের যাতে গ্র্যাজুইটিটা যাতে দেওয়া হয়, গ্র্যাজুইটি বঞ্চনা যাতে আমাদের দূরীকরণ না করা হয়, এই বিষয়ে রাজ্য সরকার দাবি করেছে, হাইকোর্টে কেস করেছে। হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চে কিন্তু সেই রকম রায় বেরিয়েছিল। এটা 2023 সালে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের পরিপন্থী কিন্তু স্বাধীনতা আইনের সাথে কিন্তু মিলিয়ে কিন্তু এই রায়টা বেরিয়েছিল। কবে রায়টা বেরিয়েছিল? 9 মে 2024 সালে ত্রিপুরা উচ্চ আদালতের মাননীয় বিচারপতি কয়জন অঙ্গনের কর্মী সহায়িকা দায়ের করা রিট মামলার দায় নিয়ে রাজ্য সরকারের নির্দেশ দেন আবেদনকারীদেরকে গ্র্যাজুইটি প্রদান করতে হবে। এটা সিঙ্গেল বেঞ্চে বেরিয়েছিল 9 মে 2024-এ। কিন্তু রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে ডাবল বেঞ্চে গিয়েছে যে আমরা অঙ্গনের কর্মী সহায়িকাদের গ্র্যাজুইটি দেব না, আমরা অঙ্গনের কর্মী সহায়িকাদের গ্র্যাজুইটি প্রদানের বিষয়ে আমরা কিন্তু কোনো ডিসিশন নেব না। অর্থাৎ কর্মচারীদের কল্যাণে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অঙ্গনের কর্মীদের গ্র্যাজুইটি প্রদান করা হবে না। 2022 সালে সুপ্রিম কোর্টের রায়কে অনুসরণ করেছিল উচ্চ আদালতের রায়। 2022-এ সুপ্রিম কোর্টের কিন্তু 1972 সালে গ্র্যাজুইটি অ্যাক্ট রায় অনুসারে কিন্তু গ্র্যাজুইটি প্রদান একটা অধিকার অঙ্গনের কমিছে, সেই রায়টা বেরিয়েছিল এবং হাইকোর্ট কিন্তু সেই রায়কে অনুসরণ করে কিন্তু রায় দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার কিন্তু সেটা মানেনি। রাজ্যের 20,000 অঙ্গনের কর্মী সহায়িকার দাবি কিন্তু রাজ্য সরকার মানেনি। রাজ্য সরকার এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে
মানে হাইকোর্টের ডাবল বেঞ্চে গিয়েছে। 19 জানুয়ারি রিট আপিলকারী এক প্রস্ত শুনানি হয়ে গিয়েছে। বিচারপতি এম এস রাজচন্দ্র রাও, বিচারপতি বিশ্বজিৎ পালিত এই শুনানির অংশগ্রহণ করেছিল ডাবল বেঞ্চে মাননীয় বিচারপতি। সুপ্রিম কোর্টের রায় অনুসরণ করে প্রদত্ত একক বিচারপতি রায়ের বিরুদ্ধে রিট আবেদনকারী যুক্তিকতা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে ডিভিশন বেঞ্চ। অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী রাজ্য সরকারের হয়ে দাঁড়িয়ে অঙ্গনের কর্মী সহায়কদের পক্ষে রয়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়, আইনজীবী সমজিৎ ভট্টাচার্য, কৌশিকনাথ। এখানে আইনজীবী পুরুষোত্তম রায় কিন্তু ফিক্সড পে কর্মচারীর পক্ষেও কিন্তু হাইকোর্টে দাঁড়িয়েছিল এবং হাইকোর্টে কিন্তু ফিক্সড পে কর্মচারীদের জয় হয়েছে। এখন দেখার বিষয় অঙ্গনের কর্মীদের মুখেও আশা করছি মাননীয় আইনজীবী শেষ হাসিটা ফুটাবে। এখানে শুনানি 19 জানুয়ারি শেষ হয়নি, পরবর্তী শুনানি 17 ফেব্রুয়ারি। আপিল মামলা রায় নির্ভর করবে কর্মী সহায়কদের গ্র্যাজুইটি পাওয়া। কর্মী সহায়কদের প্রতি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তৃণমূল স্তরে বিধিবদ্ধ দায়িত্ব পালন করেছে কর্মী সহায়কেরা সামান্য ভাতার বিনিময়ে। 50 বছর প্রকল্পে থাকা টানা কর্মরত থাকার পরও তারা অনিয়মিত, যদি সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে পর্যবেক্ষণ দিয়েছে কর্মী ও সহায়কদের সরকারের অংশ এবং বিধিবদ্ধ পদে রয়েছে। সার্বিক অঙ্গনের কর্মী সহায়কদের সরকারের অংশ এবং বিধিবদ্ধ পদে যেহেতু রয়েছেন তাদের নিয়মিত করা একটা আইনত স্বীকৃতি আছে এবং আইনততা নিয়মিত করা দরকার। এরপরেও যেহেতু বিভিন্ন রাজ্যে এখন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কদের নিয়মিতন করছে না, রাজ্য সরকারও করবে না, সেটাই স্বাভাবিক, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট। সেন্ট্রাল গভর্নমেন্টে সেই প্রজেক্টের স্যালারি বা ফান্ডের টাকাটা আসে, কিন্তু গ্র্যাজুইটি প্রদানটা কিন্তু রাজ্য সরকারের হাতে রয়েছে, সেটা কিন্তু রাজ্য সরকার করতে পারে। 2018 সালে বিধানসভা নির্বাচনের পূর্বে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কদের প্রতিও কিন্তু রাজ্য সরকারের প্রতিশ্রুতি ছিল যে চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়মিতন করা হবে। যাই সেই প্রতিশ্রুতি অনেকটা পিছিয়ে, কিন্তু তাদের গ্র্যাজুইটি প্রদান যে ন্যায্য অধিকার সেটা কিন্তু ত্রিপুরা হাইকোর্ট অলরেডি বলে দিয়েছে। ত্রিপুরা হাইকোর্ট অলরেডি রায় দিয়ে দিয়েছে সিঙ্গেল বেঞ্চ। এখন ডাবল বেঞ্চ তো আশা করি সেই রায়টাই আসবে। আশা করি আগামী কিছুদিনের মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কদের মুখে আরেকটু হাসি ফুটবে, কারণ সুপ্রিম কোর্টের রায় মেনে কিন্তু ত্রিপুরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই রায়টা দিয়েছিল এবং ডাবল বেঞ্চটা কিন্তু সেই পথেই আসবে। সুপ্রিম কোর্টের বিপরীত ডাবল বেঞ্চ যাবে না এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ও কিন্তু গ্র্যাজুইটি পাবে, তাদের ন্যায্য দিকে তারা ফিরে পাবে। আমরা রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে শেষ পর্যন্ত যে হ্যাঁ আমরা অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাজুইটি প্রদান করব। সব কিছু মিলিয়ে হাইকোর্টে ইদানিং কিছু কেস যেটা হচ্ছে সেই কেসগুলোতে রাজ্য সরকার বারবার হারের সম্মুখীন হতে হচ্ছে। ফিক্সড পে হোক বা অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাজুইট হোক বা হেলথ ডিপার্টমেন্টের জিডিএ কর্মচারীর হোক কিংবা চুক্তিবদ্ধ কর্মচারী অবসর হয়ে যাওয়ার পর যে চুক্তিবদ্ধ সময়ে যে চাকরিটা সেটা পেনশনে কাউন্ট করতে হবে সেই রায়টা হোক, সব কিছু মিলিয়ে রাজ্য সরকার কর্মচারীরা যখনই হাইকোর্টের দ্বারস্থ হয়, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, ম্যাক্সিমাম সময় কিন্তু কর্মচারীদের জয় হয় এবং কর্মচারীরা কিন্তু ন্যায্য অধিকার ফিরে পায়। আশা করছি অঙ্গনওয়াড়ি কর্মী তাদের ন্যায্য অধিকারটা ফিরে পাবে এবং রাজ্য সরকার খুব শীঘ্রই আশা করছি মন্ত্রিসভা এমন কোনো সিদ্ধান্ত নেবে যাতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের যাতে আর পরিণতি না হয়, সেই সুযোগটা যাতে নিচু লেভেলে যে অফিসার আছে তাদের প্রমোশন দেওয়া হোক কিংবা মানে বেকার চাকরি ভাই বোনদের সুযোগ দেওয়া হোক, যাতে তারা চাকরিটা আর্ন করতে পারে, চাকরিটা কম্পিটিশনকে আর্ন করতে পারে এবং ত্রিপুরা সরকার উন্নয়নে যাতে প্রথম সারিতে এসে কাজ করতে পারে। ধন্যবাদ।